হ্যালো, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলারল্যান্ড। আজকে শুনবে তোমাদের প্রিয় লেখক ও কণ্ঠশিল্পী রাজা ভট্টাচার্যের লেখা মেজো মামা সিরিজের গল্প বেঘো। গল্পটার প্রথম পর্ব আজকে আমরা পরিবেশন করব। এর আগেও মেজো মামা সিরিজের বাঘ গল্পটা তোমরা এই চ্যানেলেই শুনেছো এবং সবাই ভীষণ ভালোবেসেছ। যদি এখনও কেউ না শুনে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে আমরা পিন্ড কমেন্টে গল্পটার লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ গিয়ে একবার শুনে নিও। যদিও আগের গল্পটা না শোনা থাকলে এই গল্পটা বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ দুটো গল্প সম্পূর্ণ আলাদা। আর বেশি দেরি নয়, চলো শুরু করি আজকের গল্প রাজা ভট্টাচার্যের কলমে বেঘো গল্পের প্রথম পর্ব। একেই বলে রিমঝিম বৃষ্টি। বিকেল থেকে মেঘ করে আসছিল, ঘুরে যাচ্ছিল হাওয়ার গতিবেগ। বোঝা যাচ্ছিল আজ বৃষ্টি নামবে। সারাদিন অসহ্য গরম গিয়েছে, এই বৃষ্টিটা যেন পাওনা ছিল। দিন কয়েক আগে থেকেই রাতের দিকে টিপটিপ বৃষ্টি হচ্ছিল। ওরকম শৌখিন বৃষ্টি নয়, খাঁটি বর্ষা। আউট হাউসের উঁচু বারান্দায় দাঁড়িয়ে গলা বাড়িয়ে মেঘের দিকে একবার দেখছিল শীতল। তারপর মুখ ফিরিয়ে বলল, 1 ঘন্টার মধ্যে বৃষ্টি আসবে, রাতে খিচুড়ি করি। তখন সবে রোদ্দুরের রং তামাটে হয়ে এসেছে। আমার কপালে ফোঁটা ফোঁটা ঘাম, কাঁধে একটা গামছা রাখা আজকাল অভ্যেস হয়ে গিয়েছে। মুখটা একবার মুছে নিয়ে আমি বললাম, তুই বরং আলিপুর আবহাওয়া দপ্তরে চলে যা শীতল। খামোখা আমার জন্য রান্না করে কেরিয়ারটা নষ্ট করছিস। বৃষ্টি আসতে আরও অন্তত 7 দিন। শীতল একটু চুপচাপ স্বভাবের ছেলে, চট করে মুখের উপরে কথা বলে না, এখনো বলল না। আরো খানিকক্ষণ ধারালো চোখে আকাশটাকে পরখ করে বলল, 1 ঘন্টা, আপনি খাবেন কিনা বলেন। আমি চোটে মোটে বললাম, 1 ঘন্টা পরে বলবো, যা তো। আমি যার বাড়ির আউট হাউস ভাড়া নিয়ে আছি ইদানিং, সেই পরেশবাবুর কাছে শুনেছি শীতল গরিবের ছেলে, কিন্তু ছেলেবেলায় পড়াশুনোয় নাকি চৌখস ছিল। ওর বাপ মাতলা নদীতে পিন ধরছিলেন, তখন একটা প্রকাণ্ড কুমির তাকে টেনে নিয়ে গিয়েছিল। ফলে শীতলের পড়াশুনো হলো না। এখন ওর বয়স বোধহয় 19-20 হবে। এসব নিদেন 10 বছর আগের কথা। কি আশ্চর্য, ঠিক 1 ঘন্টা পরেই বৃষ্টি নেমে গেল টিপটিপ করে। আমি তখনও বারান্দার চেয়ারে বসা, সামনের টেবিলে এক গাদা কাগজপত্র নিয়ে হিসেব করছি। বৃষ্টি নেমেছে খেয়াল করিনি, কিন্তু নাকে এলো সেই অব্যর্থ গন্ধটা। বহুকাল পরে শুকনো মাটির উপর প্রথম বৃষ্টিবিন্দু নেমে এলে যে সোঁদা গন্ধটা ওঠে। এতক্ষণে খেয়াল হলো আলো বেশ কমে এসেছে। আমি ঝুঁকে পড়েছি টেবিলের উপরে। আলিপুর আবহাওয়া দপ্তরের কর্তার জায়গায় শীতলকে বসিয়ে দেওয়ার জন্য কার সঙ্গে যোগাযোগ করা যায় ভাবতে ভাবতেই ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। বাইরে বিস্তর গাছপালা, তার ফাঁক দিয়ে দেখা যায় পরেশবাবুর মস্ত দোতলা বাড়িটা। সবকিছু কেমন যেন খুশি হয়ে ভিজতে লাগলো, অন্তত আমার তো তাই মনে হলো। বেড়ার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি গ্রামের লোকজন হাসি হাসি মুখে বাড়ির দিকে দৌড়চ্ছে। সুন্দরবনের এসব এলাকায় বর্ষাকাল মানেই দুশ্চিন্তা, কখন নদীতে বান আসে আর নোনা জল ঢুকে চাষের জমি নষ্ট হয়ে যায়। তবু প্রথম বৃষ্টি আসার মধ্যেই একটা রোমাঞ্চ রয়েছে। এই মুহূর্তে বোঝার উপায় নেই এখন গ্রামের মানুষেরা কি অসহ্য উদ্বেগের মধ্যে রয়েছে। এইবার শীতল দ্বিতীয় ম্যাজিকটা দেখাল। বৃষ্টি নামার 2 মিনিটের মধ্যে বারান্দায় এলো ও, হাতে চায়ের কাপ, যেন একেবারে ঘড়ির কাঁটা ধরেই যে বৃষ্টি আসবে এই বিষয়ে কোনো সন্দেহই ছিল না ওর। চা বসিয়ে দিয়েছিল সময় মতো। চায়ের নেশা আছে আমার। এই চা আসাম থেকে নিজে নিয়ে এসেছি। ভুরভুর করে গন্ধ উঠল চায়ের, মিশে গেল বৃষ্টির গন্ধের সঙ্গে। আমি তাড়াতাড়ি টেবিলের উপর রাখা কাগজগুলো গুছিয়ে কাপ রাখার জায়গা করে দিলাম। তারপর বললাম, শীতল, তোকে তো আমি একটা মেডেল দেবো ভাবছি। তার সাইতে একটা ছাতা দেন, কাজে লাগবে।
খিচুড়ি বসায় দিলাম। শীতলের মুখে বিরল হাসির রেখা দেখা দিয়েই মিলিয়ে গেল। আমি মাথা নেড়ে আনমনে বাইরের দিকে তাকিয়ে রইলাম। বেশ কিছুদিন হলো বাড়িতে ফিরিনি। এসব সময়ে বাড়ির জন্য, বাড়ির লোকজনের জন্য হঠাৎ মন কেমন করতে থাকে। রাতে খিচুড়ি খেয়ে যখন শুয়ে পড়লাম তখন রিমঝিম করে বৃষ্টি পড়ে চলেছে। গাছের পাতায় জল পড়ার শব্দ কানে আসছে। অভ্যাস অনুযায়ী বিছানায় বসে দিনের শেষ সিগারেটটা ধরিয়ে জানলার দিকে তাকিয়ে রইলাম আমি। বাইরে অবশ্য ঘন অন্ধকার, স্ট্রিট লাইটের তো প্রশ্নই ওঠে না। সুন্দরবনের গা ঘেঁষে গড়ে ওঠা এইসব গ্রাম্য জনপদের মানুষ 8টা বাজলেই খেয়ে দিয়ে শুয়ে পড়ে, ফলে কাছে পিঠে থাকা বাড়িগুলোর আলো চোখে পড়ছে না। এমন গাঢ় অন্ধকারে চোখ কাজে আসে না বলেই বোধহয় অন্য ইন্দ্রিয়গুলো বেশি ধারালো হয়ে ওঠে। এখন যেমন আমি সিগারেট টানতে টানতে দিব্যি শুনতে পাচ্ছি পিছনের জানলার ঠিক বাইরের পুটুসের ঝোপে বৃষ্টি পড়ার শব্দ, আর সেই কারণেই বোধহয় ব্যাপারটা খেয়াল করলাম আমি। চারমিনার সিগারেটের ধোঁয়ার কড়া গন্ধ ছাপিয়ে আর একটা গন্ধ ধাক্কা দিচ্ছে আমার নাকে, বিশ্রী মোটকা গন্ধ। দম বন্ধ হয়ে আসছে আমার, এত খারাপ গন্ধ। হঠাৎ এই গন্ধটা পাচ্ছি কেন? একটু আগেও তো এমন কোনো গন্ধ পাইনি, হলফ করে বলতে পারি। কিন্তু তার চাইতেও বড় কথা হলো, এটা কিসের গন্ধ? ঘরের মধ্যে এমন বুনো গন্ধ আসেই বা কি করে? এদিকে কেন যেন বারবার মনে হচ্ছে এমন গন্ধ আমি এর আগেও পেয়েছি। কোথায় পেয়েছি? কোথায়? পরক্ষণেই ধাঁ করে মনে পড়ে গেল, আমি তখন ক্লাস 9-এ পড়ি। বাবা আর বড়দার সঙ্গে গিয়েছিলাম হেরাং বাড়িতে চিড়িয়াখানায়। বাবা প্রথমেই নিয়ে গিয়েছিল বাঘের খাঁচার সামনে। সেদিন খুব মেঘ করেছিল, কেন যেন খুব অস্থির হয়ে খাঁচার ভিতর বড় বড় পা ফেলে পায়চারি করছিল বাঘটা, আর মাঝে মাঝে হঠাৎ গর্জন করে উঠছিল। মনে হচ্ছিল যেন সত্যিই মেঘ ডাকছে। বিশাল বাঘটার অসম্ভব সুঠাম পেশিবহুল দেহ, হেঁটে চলার নমনীয় ভঙ্গি, প্রকাণ্ড মাথাটা, সবকিছুই আমাকে সাংঘাতিক ভয় দেখাচ্ছিল। বাবার হাতটা শক্ত করে চেপে ধরে সেই খাঁচার সামনে দাঁড়িয়ে আমি এই গন্ধটা পেয়েছিলাম প্রথমবার, মোটকা গন্ধ। দাদা বলেছিল এটাই বাঘের গায়ের গন্ধ। এই মুহূর্তে আমার ঘর ভরে আছে সেই দুর্গন্ধে। এত স্পষ্ট সেই গন্ধ যে বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না গন্ধটা জানলা দিয়ে আসছে না। হঠাৎ আমার হৃৎপিণ্ডটা উন্মত্তের মতো লাফিয়ে উঠল একবার। যতই অবিশ্বাস্য মনে হোক, আমার বন্ধ ঘরের মধ্যে কোনোভাবে ঢুকে পড়েছে একটা বাঘ। শ্রীকণ্ঠপুর গ্রামটা মাতলার পারে, উল্টো দিকে ঘন জঙ্গল। গ্রামের চারপাশের চাষের ক্ষেত ঘিরেও বন। মাঝে মাঝেই গ্রামে ঢুকে পড়ে বাঘ, আর ইদানিং তো। কিন্তু তাই বলে ঘরের মধ্যে কাঠ হয়ে খাটের উপর বসে রইলাম আমি। বুঝতে পারলাম অসম্ভব ভয় করছে আমার। হাতটা কাঁপছে ঠকঠক করে। সিগারেটের বাকিটুকু যে বালিশের পাশে রাখা অ্যাস্ট্রেতে গুঁজে দেব সেইটুকু পর্যন্ত ক্ষমতা নেই আমার এই মুহূর্তে। এদিকে বুঝতে পারছি কোনোভাবে যদি হাত থেকে পড়ে যায় জ্বলন্ত সিগারেটটা, তাহলে নিমেষে আগুন ধরে যাবে বিছানায়। বাঘের দরকার পড়বে না, পুড়েই মরে যাব আমি। প্রাণপণ চেষ্টা করে স্নায়ুকে নিয়ন্ত্রণে আনলাম আগে। সিগারেটের টুকরোটা গুঁজে দিলাম অ্যাস্ট্রেতে। বালিশের তলা থেকে বের করে আনলাম প্রকাণ্ড 5 ব্যাটারির টর্চটা। আতঙ্কে এটার কথা ভুলেই গিয়েছিলাম। পরক্ষণেই বন্ধ ঘরের মধ্যে জমে থাকা অন্ধকারকে চমকে দিয়ে আলো জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে আবার ঝলসে উঠল পরিচিত প্রায় আসবাবহীন ঘরটা, তার লাল মেঝে, সাদা দেওয়াল, কাঠের আলনা, কোথাও কিচ্ছু নেই।
বাঘ তো দূরের কথা, একটা ইঁদুর পর্যন্ত নেই কোথাও। অবিশ্বাসের চোখে চারিদিকে তাকাতে তাকাতেই হঠাৎ বুঝতে পারলাম খাটটা সামান্য নড়ে, যেন নিচে থেকে খুব মৃদু ধাক্কা দিচ্ছে কি। এবার আর বুঝতে অসুবিধে হলো না কেন 5 ব্যাটারির টর্চের জোরালো আলোতেও কোনো বাঘ চোখে পড়ছে না আমার, অথচ তার গন্ধে ভরে আছে ঘরের জলো হাওয়া। অন্য কোথাও নয়, যে খাটে আমি এই মুহূর্তে বসে আছি তার ঠিক নিচেই লুকিয়ে আছে বাঘ। সকালের ফোন কখনো ভালো খবর আনে না, এরকম একটা দৃঢ় ধারণা আছে সুমিতের। আজ ভোর 5:30 নাগাদ মাথার কাছে রাখা মোবাইলটা বেজে ওঠায় তাই ধর্মর করে উঠে বসলেন সুমিত। পাশে শোয়া প্রণতিরও যে ঘুম ভেঙে গেছে সেটা বুঝতে অসুবিধা হলো না তার। পরক্ষণেই অবশ্য মুখটা হাসি হাসি হয়ে গেল সুমিতের। ফোনটা করেছেন মেজমাম, তার মানে ট্রেন ঢুকে গেছে। কামরূপ এক্সপ্রেস বোধহয় আজকাল ঘড়ির কাঁটা ধরে চলছে, বুঝলে? প্রণতিকে কথাটা বলে ফোনটা ধরলেন সুমিত। ওপাশ থেকে শোনা গেল অভ্যস্ত আমোদে গলাটা। গুড মর্নিং ডাক্তারবাবু, আপনার পেশেন্ট হাওড়ায় নেমে গেছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছচ্ছে আপনার বাড়িতে। গিন্নিকে বলুন চা বসিয়ে দিতে। সুমিতের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। একজন মানুষ থাকে যাদের উপস্থিতি অন্যদের খানিকটা খুশিয়াল করে তোলে। প্রণতির মেজমামা প্রেমেন্দ্রনাথ দেবনাথ হলেন ঠিক সেই ধরনের একজন মানুষ। ইংরেজিতে MA পাশ করেছিলেন এককালে, কিছুদিন একটা কলেজেও পড়িয়েছেন। তারপর এই ধরাবাঁধা জীবন ভালো লাগছিল না বলে কাঠের ব্যবসা শুরু করেন। সেই সূত্রে আসাম এবং পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জঙ্গলে ঘুরতে হয়েছে তাঁকে। অসম্ভব শিক্ষিত একটি পরিবারের মানুষ হয়েও এরকম বিচিত্র জীবন বেছে নেওয়ায় অবাক হয়েছিল সবাই খুব। কিন্তু মেজমামাকে কেউ বাধা দিতে পারে না। খুব শক্ত কথাও হাসি মুখে বলেন ভদ্রলোক। নানা রকম বিচিত্র অভিজ্ঞতা আছে, কিন্তু সেই সম্পর্কে তার মুখ খোলানো বেশ শক্ত। কোনো অজ্ঞাত কারণে সুমিতকে তিনি একটু বেশি প্রশ্রয় দেন, ফলে তাঁর অনুরোধে মাঝে মধ্যে গল্পের ঝুলি খুলে বসেন মেজমামা। নইলে তার বরপেটা থেকে কলকাতায় আসার মানেই হলো হই হই, খাওয়া দাওয়া আর সমস্ত আত্মীয়দের বাড়িতে একবার করে হামলা করা। আজকাল বিনা নোটিসে এরকমভাবে এসে পড়া এক প্রকার উঠেই গেছে, কিন্তু মেজমামা সেসবের তোয়াক্কা করেন না। একেবারে সিঁড়ি থেকে দরাজ গলায় হাঁক দিয়ে যে কোনো বাড়িতে ঢুকে পড়তে পারেন তিনি। আজও ঠিক তাই হলো। আধ ঘন্টার মধ্যেই নিচের দরজা থেকে শোনা গেল মেজমামার খোলা গলার ডাক। কোথায় রে পিনু, সারাদিন বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি? ভাগ্নি প্রণতিকে এখনো সেই ছোটবেলার আদরের ডাকনাম ধরেই ডাকেন মেজমামা। সুমিত সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে গেলেন। এবার একাই এসেছেন মেজমামা। জিনিসপত্র তেমন কিছু নেই, কাঁধে একটা ছোট্ট ঝোলা, যেন এক্ষুনি আবার বেরিয়ে পড়বেন। সুমিত তাড়াতাড়ি নিচু হয়ে প্রণাম করলেন। মামার লম্বা চওড়া পেটানো চেহারা দেখলে অবশ্য যে কেউ সুমিতকেই সিনিয়র বলে মনে করবে। একগাল হেসে তিনি বললেন, ভালো থেকো, ভালো থেকো। চা হয়ে গেছে মনে হচ্ছে, খাসা খুশবু আসছে। চায়ের নেশা আছে মেজমামার। প্রায় ঘন্টায় ঘন্টায় চা খাওয়া তাঁর অভ্যেস। আপাতত জামাইকে পেছনে ফেলে তিনি আগে তরতর করে উঠে এলেন দোতলায়। শটান ঢুকে পড়লেন রান্নাঘরে। কই দে পিনু, চা দে। সারা রাত জাগা, বুঝলি? একদল ছাত্রছাত্রী উঠেছে, কোথায় নাকি ঘুরতে যাচ্ছে।
এমন গল্প জুড়ে দিল তারা, মোটে ঘুমোতেই পারলাম না। শেষে আমিও তাদের সঙ্গে গল্প জুড়ে দিলাম। সুমিত গোপনে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার বয়স সবে 53 ছাড়িয়েছে। ইতিমধ্যেই চুল উঠে গিয়ে কপালটা ডাবল হয়ে গেছে, বেশ বড় সড়ো একটা ভুঁড়ি হয়েছে। সিঁড়ি বেয়ে উঠতে হাঁপ ধরে। মেজমামা তার চাইতে অন্তত 20 বছরের বড়। সারা রাত জার্নি করে এসেছেন, ঘুমাতে পারেননি। দেখলে কেউ বলবে সে কথা? প্রণতি অবশ্যই সকালবেলাতেই সব রেডি করে ফেলেছেন। এই মামা তার ছোটবেলার হিরো। এখনো মেজমামাকে দেখলে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। প্রণাম সেরে প্রণতি জিজ্ঞেস করলেন, আগে চা না আগে স্নান? না, আগে চাটা খেয়ে নি, তারপর স্নান করা যাবে। জামাইবাবুর খবর কি রে? আজ বিকেলের দিকে একবার যাব ভাবছি। এই তোরা আমাকে নিয়ে যাবি। আমার আবার এই সল্টলেক আর নিউ টাউনের রাস্তা মোটে মনেই থাকে না। আমি জঙ্গলেই থাকি ভালো, বুঝলি? রাস্তাঘাট নেই, তাই রাস্তা হারানোরও ভয় নেই। স্নান খাওয়া সেরে মেজমামা ঘন্টা দুয়েক ঘুমিয়ে নিয়ে তরতাজা হয়ে উঠলেন। এসে বসলেন দোতলার বসার ঘরটায়। সুমিত বসেই ছিলেন। বললেন, টুক করে আরেক রাউন্ড চা বানিয়ে ফেলি। রাত জাগার মহৌষধ, খাবেন তো? তোমার আজ রুগী দেখার ব্যাপার নেই? আড্ডা দেওয়ার জন্য ছুটি নিলে নাকি? না, আজকাল পেশেন্ট দেখা কমিয়ে দিয়েছি। এই তো গত শুক্র শনি সুন্দরবন থেকে ঘুরে এলাম আপনার ভাগ্নিকে সঙ্গে নিয়ে। আসলে মুন্নি আমেরিকায় চলে যাওয়ার পর থেকেই ও একটু মনমরা হয়ে থাকছে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব সময় দেওয়ার। সুমিত পেশায় একজন সাইকিয়াট্রিস্ট। মুন্নি সুমিত আর প্রণতির মেয়ে। বছরখানেক হলো সে পড়াশোনা করছে আমেরিকায়। ভালো করেছ। টাকা জিনিসটা আর একটা অসুবিধে কি জানো সুমিত? টাকা না থাকলেও সমস্যা, বেশি থাকলেও সমস্যা। প্রত্যেকেরই উচিত একটা লিমিটের পর রোজগার বন্ধ করে দেওয়া। কোনো নেশাই ভালো নয়, কিন্তু টাকার নেশা সবচাইতে খারাপ। আস্তে আস্তে মাথা নাড়লেন সুমিত। তিনি জানেন মেজমামা এককালে কাঠের ব্যবসায় প্রচুর টাকা রোজগার করেছিলেন। তারপর একদিন হঠাৎ করেই ব্যবসা বন্ধ করে দেন। তখন তার বয়স বেশি নয়, দেহ তো এখনও যথেষ্ট মজবুত। উঠে পড়লেন সুমিত। চা নিজে না বানালে তার চলে না। আজ দুজনে খাবেন, কাজেই আরও যত্ন করে বানানো প্রয়োজন। কিছুক্ষণ পর চা এলে চায়ে চুমুক দিয়ে মেজমামা বললেন, খাসা। ও ভালো কথা। সুন্দরবনে কোথায় কোথায় গেলে? এখন কি অবস্থা ওদিকে? দেখলে কেমন? মেজমামার কাছে জঙ্গলের গল্প করা আর শচীনের কাছে ক্রিকেটের গল্প করা একই কথা। সুমিত তাই একটু ছাড়া ছাড়া ভাবে বললেন, ওই সবাই যেমন যায়, লঞ্চ নিয়ে গদখালি থেকে জার্নি শুরু, তারপর সজনেখালি, সুধন্যখালি, দোবাঁকি। মানে সাধারণত টুরিস্টরা যে পথে ঘোরে, তাই তো? একদমই তাই। ওই কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটা লঞ্চ ভাড়া নিয়েছিলাম। যা দেখা হলো তার চেয়ে খাওয়া হলো অনেক বেশি, আরও বেশি ড্রিঙ্ক করা হলো। মেজমামা একটা সিগারেট ধরিয়ে লম্বা করে টান দিলেন। তারপর কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে বসে থেকে বললেন, এককালে সুন্দরবন আমার ঘর বাড়ি ছিল বললে খুব একটা বাড়িয়ে বলা হবে না, জানো। 3-4 মাস পর্যন্ত টানা থেকেছি আমি ওখানে। মইপিঠের কাছে শ্রীকণ্ঠপুর নামে একটা গ্রাম ছিল, মানে আছে নিশ্চয়ই এখনো, তবে আমি শেষবার গিয়েছি প্রায় 40 বছর আগে। এখন নির্ঘাত একেবারে পাল্টে গিয়েছে। তো সেখানে একটা বাড়ি ভাড়া করে থাকতাম। কাঠের ব্যবসা তখনও শুরু করিনি। কাঠের ব্যবসা শুরু করেননি? তাহলে সুন্দরবনে? আসলে আমি তখন মধুর ব্যবসা করতাম। কলেজের চাকরিটা ছেড়ে দিয়ে সবে তখন ব্যবসায় নেমেছি। এমন সময় এমন একটা ঘটনা ঘটল যে ওই আমার ভাগ্নি চলে এসেছে। প্রণতি আজকাল হঠাৎ করে ঠাকুর দেবতার দিকে ঝুঁকেছেন। প্রত্যেক মঙ্গলবার সকালে কাছের একটা কালী মন্দিরে যান পুজো দিতে।
এখন দরজার সামনে এসে দাঁড়িয়ে তিনি বলে উঠলেন, কি ঘটনা ঘটেছিল আমাকে বলেনি তো মামা? তোর গল্প শোনার নেশা আর এই জীবনে যাবে না। পুজোর জিনিসপত্র রেখে এসে বসে পড় তাহলে। এইসব ব্যাপারে প্রণতির উৎসাহ সাংঘাতিক। 2 মিনিটের মধ্যে ফিরে এলেন তিনি। চোখ বড় বড় করে বললেন, এ কি, আমার জন্য চা রাখুনি? সুমিত কথা না বাড়িয়ে টেবিলের ওপর থেকে আর 1 কাপ চা এনে রাখলেন। তারপর কটমট করে তাকিয়ে বললেন, এই গল্পের মাঝখানে কথা বললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। সেই শুনবে সবাই, নাম হবে আমার। বেশ, তবে তাই হোক। কি ঘটেছিল মেজো মামা, বলো না। সিগারেটের শেষটুকু অ্যাশট্রেতে ফেলে দিয়ে পায়ের ওপর পা তুলে বসলেন মেজোমামা। আস্তে আস্তে তার চোখের চাউনি পাল্টে গেল, যেন হঠাৎ করেই তিনি বর্তমান থেকে পাড়ি দিয়েছেন অতীতের দিনে। জমিয়ে গল্প শুরু করলেন। তখনও আমার 30 হয়নি, বুঝলি। বছর 2-1 একটা কলেজে পড়িয়ে এইটুকু বুঝে ফেলেছি, এ আমার কর্ম নয়। প্রত্যেক বছর আগের বছরে যা যা পড়িয়েছি প্রায় তাই আরও একবার বকে চলা আমার পক্ষে সম্ভব হবে না। একদিন কাউকে কিছু না বলে চাকরিটা ছেড়ে দিলাম। দাদা তখন অসম ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, বেদম বকাবকি করলো। বাড়ির বাকিরাও বাঁকা চোখে তাকাতে লাগলো, যেন হঠাৎ আমার মাথাটা খারাপ হয়ে গেছে। বিয়ে থা করিনি, ঘাড়ে তেমন কোনো দায় দায়িত্ব নেই। হঠাৎ একদিন ঝোঁকের মাথায় ঠিক করলাম ব্যবসা করব। ছেলেবেলা থেকেই পড়াশুনো করার চাইতে ঢের বেশি উৎসাহ ছিল জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ানোর ব্যাপারে। প্রণতি আর থাকতে না পেরে বলে উঠল, মোটেই না, সাংঘাতিক রেজাল্ট ছিল আমার। হ্যাঁ, তা ছিল, কিন্তু তার জন্য আমাকে যে খুব একটা চেষ্টা করতে হয়েছে এমন নয়। ঘন্টার পর ঘন্টা পড়াশুনো করা আমার ধাতেই ছিল না। যাই হোক, তখন ঠিক করলাম এমন কোনো ব্যবসা করব যার জন্য বেশ জঙ্গলে গিয়ে একা একা থাকা যাবে। আসামে জঙ্গলের অভাব নেই, কিন্তু হাজার হলেও বাঙালির ছেলে। প্রথমেই মনে হলো সুন্দরবনের কথা, আর তার থেকেই মাথায় চলে এলো মধুর ব্যবসা। যেমন ভাবনা তেমন কাজ। খোঁজ খবর নিলাম। কয়েকদিন পরেই বাক্স প্যান্টরা গুছিয়ে চলে গেলাম শ্রীকণ্ঠপুর। এখন তার কেমন চেহারা হয়েছে জানি না, কিন্তু সেই 40 বছর আগে শ্রীকণ্ঠপুর ছিল জঙ্গলে ঘেরা ছোট্ট একটা গ্রাম। পাশেই মাতলা নদী, আর নদীর উল্টো দিকে ঘন জঙ্গল, আসল সুন্দরবন। গ্রামে একটাই প্রাইমারি স্কুল। পরেশ রঞ্জন কুইলা ছিলেন সেখানকার হেডমাস্টার মশাই। জমি জমা ছিল, মস্ত দোতলা বাড়িখানা ছিল দেখার মতো। এই বাড়ির এক কোনায় একটা আউট হাউস ছিল। একটাই বড় সড়ো ঘর, পাশে লাগোয়া রান্নাঘর, কলঘর, সবকিছুই উঁচু পাঁচিলে ঘেরা। সেইটে ভাড়া নিয়ে জমিয়ে বসলাম আমি। গ্রামেরই একটা রোগামতো ছেলে, তার নাম শীতল, আমার ঘরের কাজের দায়িত্ব নিল। আমি নিশ্চিন্ত মনে মৌলেদের সঙ্গে ভিড়ে গেলাম। মৌলে কাদের বলে জানো নিশ্চয়ই। ছোট বড় দলে এরাই জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করে আনে। লঞ্চ থেকে যে সুন্দরবন তোমরা দেখেছ, ভেতরে ঢুকলে তার আর দেখা পাওয়া যায় না। সে এক অন্য জগৎ, আর এক পৃথিবী। এখনো বিশ্বাস করি, কোনো জঙ্গলকে চিনতে গেলে তার গহীন গভীরে পায়ে হেঁটে ঘুরতে হয়। দুঃখের বিষয়, অন্তত সুন্দরবনের ক্ষেত্রে টুরিস্টরা এই সুযোগ পান না, পাওয়ার উপায় নেই। আমি কিন্তু বক্সার জঙ্গলে দিব্যি পায়ে হেঁটে ঘুরেছি। সুন্দরবনে তো কোথাও নামতেই দিল না। নামতে দিলেও হাঁটতে পারতে না। নদীর আশপাশের অধিকাংশ জায়গা জোয়ারের সময় ডুবে যায়। গাছগুলো এক গলা জলের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে থাকে। জোয়ার চলে গেলে জল নেমে যায়। তখন সেখানে 1 হাঁটু কাদা, আর তার মধ্যে অসংখ্য শুলো মাথা তুলে দাঁড়িয়ে থাকে। বেকায়দায় পা পড়লে একেবারে আধখানা হয়ে কেটে বেরিয়ে যাবে। লঞ্চের উপর থেকে যেটুকু দেখা যায় তাতেই তো ভয় করছিল। ওই জল কাদার উঠে থাকা শুলো দেখলে আর নামার ইচ্ছে থাকে না। সত্যি বলতে কি, অনেকদিন পর মনটা যেন বেশ নির্ভার হয়ে গেল জানিস। বন্ধ ঘরের মধ্যে একঘেয়ে পড়িয়ে যাওয়ার জন্য একটা অন্য ধরনের মানসিকতা প্রয়োজন।
সেটা বোধহয় আমার কখনোই ছিল না। এখানে এসে আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। লোকজন সরল সোজা, চোখের দিকে তাকিয়ে সোজা সাপটা কথা বলে, কথা পছন্দ হলে একগাল হাসে, অপছন্দ হলে মুখের ওপর পাল্টা বলে দেয়। গ্রামের মধ্যেই বনবিবি আর মনসার স্থান। জঙ্গলে ঢোকার আগে পুজো দেয়, তারপর ঠাকুরের নাম করতে করতে জঙ্গলে ঢুকে পড়ে। বাড়ির লোকজন ছলছলে চোখে নৌকোর দিকে তাকিয়ে থাকে। আমার কাজ জটিল কিছু নয়। মৌলেরা মধু নিয়ে আসে, খলসে, কেওড়া, গেওয়া, গরান এইসব গাছে যখন ফুল ফোটে তখন মধু আসে বেশি। আমি সেগুলোকে কলকাতার ব্যবসায়ীর কাছে চালান করি। দিব্যি 2 পয়সা আসতে লাগলো। কিন্তু তার চাইতেও বড় কথা হলো, এখানকার লোকজনের সঙ্গে আমার বেশ একটা কি বলবো মনের মিল হয়ে গেল। আমার সঙ্গে কাজ শুরু করার পর এরা বুঝতে পেরেছে এতদিন ধরে বাইরের ব্যবসায়ীরা ওদের ঠকাচ্ছিল। কাজেই তারাও খুশি। সারাদিন কাজের ব্যস্ততায় কেটে যায়। শীতল নদীর তাজা মাছ বা কাঁকড়া কিনে এনে রান্না করে। সারাদিন খাটি, ভর পেট মাছ ভাত খাই, রাতে ভালো করে দরজা দিয়ে ঘুমোই, মিটে গেল। ভালো করে দরজা দিয়ে ঘুমোই? সে তো দরজা বন্ধ করেই সবাই ঘুমোয়, এটা আবার আলাদা করে বলার কি হলো? এইবার আস্তে আস্তে মেজমামার মুখের হাসি হাসি ভাবটা মুছে গেল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে তিনি বললেন, শহরে দরজা বন্ধ করে ঘুমোতে হয় ডাকাতের ভয়ে, আর সুন্দরবনে বাঘ কি দরজা ভেঙে ঘরে ঢোকে? ঠিক এই কথাটাই আমি জিজ্ঞেস করেছিলাম পরেশবাবুকে যখন তিনি দরজা বন্ধ করার কথাটা বললেন। কিছু না বলে তিনি আমাকে নিয়ে গেলেন আউট হাউসের সামনে, যেখানে এখন থেকে আমাকে থাকতে হবে। নীরবে আঙুল তুলে দেখিয়ে দিলেন শক্তপোক্ত কাঠের দরজার উপর বড় বড় নখের আঁচড়ের দাগ। আমি থ হয়ে দাঁড়িয়ে আছি দেখে একটু ফিকে হেসে বললেন, খবরদার, সন্ধ্যের পর বাইরে কোনো শব্দ শুনে দরজা খুলে দেবেন না কিন্তু। শুনে আমি তো ভয়ে কাঠ। কি সর্বনাশ! গ্রামের মধ্যে বাঘ ঢুকে আসে নাকি? বাড়িতে ঢুকে যায়? চারিদিকেই তো জঙ্গল, তবে গ্রামের লোক সাবধানে থাকে। সন্ধ্যের পর একলা একলা রাস্তা দিয়ে হাঁটে না। যদি দায়ে পড়ে বেরোতেও হয়, দল বেঁধে আলো নিয়ে হাঁক ডাক করতে করতে পথ চলে। বাবারে, আর তুমি সাত করে থাকতে গেলে ওই রকম একটা গ্রামে? প্রথম ধাক্কাটা সামলে উঠে আমার কিন্তু সত্যি বলতে ভালোই লাগলো। একটু ভয় ভয় করছিল বটে, কিন্তু এটা ঠিকই, এই রোমাঞ্চ আমার নেহাত মন্দ লাগলো না। জঙ্গলের মধ্যে গ্রাম, সেখানে এসব না থাকলে যেন মানায় না। তাছাড়া এ তো আর যে কোনো জঙ্গল নয়, খোদ সুন্দরবন। যাই হোক, টুকটাক রান্নার সরঞ্জাম কিনে গুছিয়ে বসলাম আমি। শুরু হলো অন্য ধরনের একটা জীবন। এইবার বুঝলাম অন্য গ্রামের মতো এখানে বাড়ি থেকে দূরে কলঘর বানানো হয়নি কেন। যাকগে, কয়েকদিনের মধ্যেই মন বসে গেল আমার। আর ওই যে বললাম, গ্রামের লোকগুলো বড় ভালো, সোজা সাপটা। কয়েকদিন পর প্রথম ঘটনাটা ঘটল আমার প্রায় নাকের ডগায়। কি ঘটলো? পরেশবাবুর বাড়ির চারপাশে অনেকটা জমি, গ্রাম দেশে যেমন হয় আর কি। বাড়ির সামনে দিয়ে কাঁচা রাস্তা চলে গেছে সিধে নদীর ঘাটের দিকে। নদী এসব জায়গায় প্রধান সড়ক বলতে পারো। কাজেই সারাদিন এই রাস্তাটা ধরে লোকজন যাতায়াত করে। কিন্তু সন্ধ্যের পর রাস্তা নির্জন হয়ে যায়। আমিও ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকি, সারাদিনের ব্যবসার হিসেবপত্র লিখে রাখি। একদিন অমন করে বসে কাজ করছি, এমন সময় একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। তেমন শব্দ আমি এর আগে কখনো শুনিনি। ঠিক যেন সিমেন্টের মেঝের উপর কেউ নরম চপ্পল পরে হাঁটছে খুব সন্তর্পণে। তার সঙ্গে একটা ভারী নিঃশ্বাসের শব্দ। কি সাংঘাতিক! তুমি কি করলে? প্রথম ঝোঁকে উঠে গিয়ে দরজাটা খুলেই দেখতে যাচ্ছিলাম আমি। শেষ মুহূর্তে মনে পড়ল পরেশবাবুর নিষেধ, রাতে যেন হুট করে দরজা না খুলি।
এইবার আমি বুঝতে পারলাম আমার ভয় করছে, সত্যিকারের ভয়। হঠাৎ এরকম শব্দ শুনে ভয় পেলেন কেন? সত্যিই কোনো চপ্পল পরা লোক? সুমিত, রাত 8টার সময় আমার ঘরের সামনের খোলা বারান্দায় এসে পায়চারি করতে যাবে কে বলো দেখি? তার নিজের বাঘের ভয় নেই? এইবার সুমিতের মনে পড়ল মেজ মামা একটু আগেই বলেছিলেন এখানে কেউ রাতের বেলায় নিতান্ত জরুরি দরকার না থাকলে বাড়ি থেকে বেরোয় না। তারপর মনে পড়ল লাগোয়া রান্নাঘরের জানলা দিয়ে সামনের বারান্দার খানিকটা অংশ চোখে পড়ে বটে। ভয় কাটানোর একমাত্র উপায় হলো তার স্বরূপটাকে চিনে নেওয়ার চেষ্টা করা। আমি আর দ্বিধা না করে খুব সাবধানে পা টিপে টিপে চলে গেলাম রান্নাঘরে। জানলা খুলতে গিয়ে বুঝলাম হাত দুটো ঠক ঠক করে কাঁপতে আরম্ভ করেছে। কেন যে এত ভয় করছে সেটাই বুঝতে পারছিলাম না আমি। তবু অসম্ভব সাবধানে জানলাটাকে ইঞ্চি খানেক ফাঁক করে উঁকিয়ে দিলাম। যা দেখলাম তাতে আমার মুখটা 2 ইঞ্চি ফাঁক হয়ে গেল। দেখি একটি অল্প বয়সী মেয়ে, পরনে ডুরে শাড়ি, লম্বা একটা বেনি ঝুলছে পিঠে, বারান্দা থেকে নেমে যাচ্ছে। সত্যি বলতে কি, আমার চাপা ভয়টা নিমেষে বিস্ময়ে পরিণত হল। এরকম জঙ্গলে গ্রামে সেই আমলে 8টা মানে গভীর রাত। অনেকেই খেয়ে দিয়ে শুয়ে পড়ে। আমি সদ্য বাইরে থেকে এসেছি, পড়াশুনো আর চাকরি মিলিয়ে বহু বছর শহরে ছিলাম। সেই কারণে এত তাড়াতাড়ি ঘুম আসে না। তাই বলে কেউ এত রাতে আমার ঘরের বারান্দায় উঠে পায়চারি করতে যাবে কেন? তার উপর আবার একটা অল্প বয়সী মেয়ে। একবার ভাবলাম চিৎকার করে ডাকি, কেন যেন সাহস হলো না। হালকা পায়ে আউট হাউসের সামনের জমিটা পেরিয়ে পরেশবাবুর বাড়ির দিকে হাঁটতে লাগলো মেয়েটা। একবার ভাবলাম বোধহয় ওই বাড়িরই মেয়ে। বাড়ির সবাইকে যে চিনি এমন তো নয়। তারপর অবশ্য বাঁদিকে ঘুরে বেড়ার গেট খুলে অন্ধকারে মিশে গেল মেয়েটা। আর ঠিক তক্ষুনি নিভে গেল পরেশবাবুর বাড়ির বাইরের আলোটা। সাবধানে জানলা বন্ধ করে ঘরে ফিরে আসতেই একটা অদ্ভুত গন্ধ এসে ধাক্কা দিল নাকে। বিশ্রী মোটকা গন্ধ। গা গুলিয়ে উঠল এক মুহূর্তের জন্য। ভীষণ চেনা চেনা লাগছে গন্ধটা। আগেও কখনো পেয়েছি, কিন্তু কোথায়, কখন মনে পড়ল না। আশ্চর্য, কয়েক মিনিট পরেই যেমন আচমকা এসেছিল তেমন আচমকাই উধাও হয়ে গেল গন্ধটা। এতক্ষণে খেয়াল করলাম বুকটা বেজায় ধড়ফড় করছে। করারই কথা, অবাক হওয়ারও একটা সীমা আছে। জানলা খোলার আর সাহস হলো না। বন্ধ ঘরেই একটা সিগারেট ধরিয়ে ঠিক করলাম কালই পরেশবাবুকে জিজ্ঞেস করতে হবে এমন কোনো মেয়ে তাঁর পরিবারে আছে কিনা। জেগেই কেটে গেল রাতের বেশিরভাগ সময়। দরজা খুললাম একেবারে পরের দিন সকালে, শীতল আসার পর। শেষ রাতের দিকে টিপ টিপ করে সামান্য বৃষ্টি হয়েছে। চমৎকার ঠান্ডা হাওয়ায় ঘুমিয়ে পড়েছিলাম। শীতল আসতে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তুই পরেশবাবুর বাড়ির সবাইকে চিনিস? গাঁগঞ্জে সবাই সবাইকে চেনে বাবু, কেন চিনবো না? ফের বাবু বলে, তোকে বারণ করেছি না? তাহলে কি বলি ডাকবো? দাদা বলবি। শোন না, পরেশবাবুর ফ্যামিলিতে কে কে আছেন রে? সে মেলাই লোক। মাস্টারমশাইরা 3 ভাই, 3 জনের 2টো করে ছেলে। তাদের মধ্যে নয়নদা আর তরুণদা কলকাতায় থেকে পড়ে। তারপরেও 2 ভাই এখনও মইপিঠের হাই স্কুলে পড়ছে, পাশ করলে। কোনো মেয়ে নেই বাড়িতে? এই ধর 20-22 বছর বয়স হবে, ছিপছিপে গড়ন। না তো, 3 কাকিমারেই তো আমি চিনি।
তাদের বয়স অনেক বেশি। কি হয়েছে বাবু? দাদা? কয়েক সেকেন্ড ভুরু কুঁচকে ওর কালো কলো আর ধারালো মুখটার দিকে তাকিয়ে থেকে বললাম, কাল রাত্রিরে বুঝলি একটা মেয়ে এই বারান্দায় পায়চারি করছিল। শীতলের চোখ দুটো বড় বড় হয়ে গেল। কটার সময়? এই ধর 8টা, সন্ধেবেলা। হাতের কেটলিটা বারান্দার টেবিলের উপর ঠক করে নামিয়ে রেখে শীতল এক পা এগিয়ে এলো আমার দিকে। চারদিকে একবার তাকিয়ে অকারণেই গলাটা নামিয়ে বলল, শোনো দাদা, একটা ব্যাপারে তোমারে সাবধান করিয়া দিই, গা গ্রামে এই ব্যাপারটা খুব হয়। আমারও গলাটা ওর দেখা দেখি নেমে গেল। এবার কি হয় রে, এরকম করে বলছিস কেন? রাত্রিরে মায়াদের পাঠিয়ে দেয় ওরা একা একা, বুঝলে? আমি কিছুই না বুঝে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। শীতল একটু অধৈর্য গলায় বলল, আরে বুঝলে না, তুমি তো একা থাকো, তাই তো? থাকি তো। এরকম যদি কোনো বাইরের অল্প বয়সী ছেলে একা থাকে, তাহলে তার ঘরে এরা মায়া ঢুকিয়ে দেয়। প্রথমে মায়াটা একলা একলা গিয়ে দরজার টোকা দেয়, বা ধরো বলল সে কোনো কারণে বিপদে পড়িছে, ছেলেটা দরজা খুলিয়া দিল। মেয়েটা যেই ভিতরে ঢুকলো, অমনি বাইরে থেকে বাড়ির লোকেরা দরজায় সিটকিনি তুলে দেয়। আমি ধড়মড় করে উঠে দাঁড়িয়ে বললাম, কি সর্বনাশ, কেন? সেটাও বুঝলা না? ছেলেটা তো মাইয়াটার সঙ্গে ঘরের ভিতরে আটকে পড়লো। ছেলেটা যতই ধাক্কাধাক্কি করুক, দরজা খোলা হলো না। পরদিন সকালে মায়াটার বাড়ির লোকজন আরো সবাইকে জুটিয়ে নিয়ে চলে এলো, কইল ছেলেটাই ওই মায়াটারে ফুসলাইয়া আনিছে। তারপর দুজন রাত্রিরে একসঙ্গে ছিল। যা বাবা, এটা তো মেয়েটারই বদনাম হয়ে যাবে। সেটাই বলবে এরা। আমাদের মেয়ের ভয়ানক বদনাম হয়ে গেছে, এখন আর এই মেয়ের অন্য কোথাও বিয়ে হবে না। কাজেই সেই ছেলেটাকেই বিয়ে করতে হবে, তাই তো? এইবার বুঝছো তো? ফাঁক তালে বিনি পয়সায় মেয়েটা পার হইয়া গেল। আমার মাথা নিচু হয়ে গেল। শীতল গ্রামের ছেলে, যা হয় যা ঘটে সেটাই বলছে। কিন্তু একটা মেয়ে নিজের বাড়িতে নিজের পরিবারের মধ্যে কতটা অত্যাচারিত হলে, প্রতি মুহূর্তে কতটা অপমানিত হলে এমন কাজ করতে রাজি হয়? শীতল ছেলেটা বুদ্ধিমান। আমার মুখ দেখে বুঝতে পারলো আমি ঠিক কি ভাবছি। মৃদু গলায় বলল, বুনো গ্রাম্য জায়গা দাদা, মাইয়াদের পড়াশুনো সেই ক্লাস 4 পর্যন্ত, যেটুকু গ্রামের স্কুলে পড়া যায়। এখনো বেশিরভাগ মায়ের বিয়ে হইয়া যায় ওই 14-15 বছর বয়সে। বাকিরা বাড়ির কাজ করে আর বিয়ের জন্য হাঁ করে তাকিয়ে থাকে। তখন এসব করতো তাদের বাধে না আর। বাধে না নয়, আসলে বাধ্য করা হয়। কিন্তু সে কথা শীতল বুঝবে না। শুধু একটা কথা মাথায় ঢুকল না, কাল রাতে কত ভয় করছিল কেন আমার। এমন সময় দুটো লোক ছুটতে ছুটতে এসে পরেশবাবুর বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, মাস্টারমশাই, ও মাস্টারমশাই, শিগগির বেরিয়ে আসেন, আরে সাংঘাতিক কাণ্ড হয়ে গেল যে। গ্রামের লোকেদের কৌতূহল মারাত্মক। শীতল সঙ্গে সঙ্গে আমার সংকট ভুলে দৌড়তে দৌড়তে চলে গেল লোক দুটোর দিকে। এখান থেকে শুনতে পেলাম না সেখানে কি কথাবার্তা হলো, তবে শীতলের আঁতকে ওঠাটা এত দূর থেকেও চোখ এড়ালো না আমার। সাংঘাতিক কিছু একটা হয়েছে, কারণ এখন ওই দুজনের পাশাপাশি শীতলও চিৎকার করছে, ও কুইলা স্যার, শিগগিরই শোনেন। একটু পরেই ভিতর থেকে ছুটে বেরিয়ে এলেন পরেশবাবু। পরনে লুঙ্গি, গায়ে গামছা, সঙ্গে আরও এক ভদ্রলোক। দেখে মনে হলো ইনিই বোধহয় ওর ছোট ভাই। খুব উত্তেজিত কথাবার্তা হচ্ছে, সেটুকুই এখান থেকে বুঝতে পারলাম। একটু পরেই শীতল দৌড়ে এলো আমার ঘরটার দিকে। প্রচণ্ড উত্তেজনায় মুখটা লাল হয়ে উঠেছে। হাঁপাতে হাঁপাতে বলল, দাদা, এই সাংঘাতিক কাণ্ড হইয়া গেছে। নস্কর বাড়ির সুজিতকে বাগে তুলে নিয়ে গেছে মনে হয়। ভয়ে আমার মুখের ভিতরটা শুকিয়ে গেল নিমেষে। কাঁপা গলায় বললাম, বাঘে তুলে নিয়ে গেছে? কখন? কাল রাতে? তাই তো মনে হচ্ছে। ওই নস্করদের বাড়িটা বড় বটতলার দিকে, টিনের ঘর অনেকগুলো। একদম বাইরের ঘরটায় সুজিত একাই ঘুমাতো রোজ। কালো রোজকার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়ছিল।
সকালে ওর কাকা দেখে ঘরের দরজা খোলা, কেউ নাই। ভেবেছে বোধহয় মাঠের দিকে গেছে। বেলা হচ্ছে, ফিরছে না। তারপর ডাকাডাকি খোঁজ, এইমাত্র বটতলার পিছনের মাঠে ওর সেরা জামা প্যান্ট পাওয়া গেছে, রক্তে মাখামাখি। অত দূরে? ওকে কোনো কারণে রাতে দরজা খুলে বেরিয়েছিল? তা না হলে ওখানে জামা প্যান্ট পাওয়া যাবে কেন? সেটাই তো, দরজা ঠিক আছে, ভাঙা হয় নাই। আর অমন পোক্ত দরজা বাঘে যদি ভাঙেও বাড়ির লোক টের পাবে না। পরেশবাবুকে কি ওই ছেলেটার বাড়ির লোক ডেকে নিয়ে গেল নাকি? হ্যাঁ, থানায় খবর দিতে হবে তো। বুঝতে পারছিলাম আমার গলা শুকিয়ে গেছে। ঢোক গিলে বললাম, আর এক কাপ চা খাওয়াবি শীতল? খানিক পরে চা খেয়ে একটা সিগারেট ধরিয়ে মাথা ঠান্ডা হলো। এতদিনে বুঝলাম ভয় ব্যাপারটা দূর থেকেই ভালো। নদীর ওপারে জঙ্গল, সেখানে বাঘ আছে, এসব ভাবতে বেশ একটা রোমাঞ্চ হয়। কিন্তু বাঘে গ্রামের ভিতরে ঢুকে একজনকে তুলে নিয়ে গেছে, এটা ভাবলে আর রোমাঞ্চ থাকে না, থাকে আতঙ্ক। বারান্দার বাইরে ঝলমল করছে রোদ্দুর, নদীর হাওয়ায় গাছের পাতা নড়ছে, কিন্তু আমার মনে হচ্ছে প্রত্যেকটা গাছের আড়ালে, প্রত্যেকটা ঝোপের মধ্যে একটা বাঘ আমারই অপেক্ষায় আছে। তার করাল দাঁত, তার ঘাতক থাবা যেন মানুষ চোখে দেখতে পাচ্ছি। সকালের খাবার বানানো শেষ করে শীতল বলল, দাদা তুমি ঘরে থাকো, আমি একবার গিয়া দেখে আসি ওদিকে কি হইল। কি মনে হলো উঠে দাঁড়িয়ে বললাম, চল আমিও যাই। দিনের বেলায় কি আর হবে বল? ওভাবে বলা যায় না দাদা। বড়দের মুখে শুনেছি একবার মানুষের মাংসের স্বাদ পাইলে বাঘের ভয় কেটে যায়, তখন তার কাছে দিন আর রাত সমান হয়ে যায়। হ্যাঁ রে শীতল, বাঘ নাকি একবার মানুষের মাংসের স্বাদ পেলে আর অন্য কিছু খেতে চায় না। কেন বলতে পারিস? মানুষের মাংস কি বেশি টেস্টি? খেয়ে তো দেখি নাই দাদা, কাছেই মানুষের মাংসের টেস্ট কি করে কইব সেটা বলতে পারবো না। তবে এটা বুঝি সুন্দরবনে শিকার করা এমনকি বাঘের পক্ষেও মারাত্মক কঠিন কাজ। তুমি তো এখনো সেভাবে জঙ্গলের মধ্যে যাওনি, তাই ঠিকঠাক বুঝতে পারতেছ না। এই জল কাদার শুলো পেরিয়ে একটা হরিণ রে বা একটা শুয়োর রে ধরা মুখের কথা নয়। সেখানে মানুষ অনেক সহজ শিকার, তাই না? সে দৌড়াইয়া পালাতে পারবে না, তার দাঁত নেই, নখ নেই। কাজেই একবার মানুষ ধরতে পারলে বাঘের যে ভয় কেটে যাবে তাতে অবাক হওয়ার কিছু নাই। তখন সে আর কষ্ট করে জঙ্গলের মতো শিকার ধরতে যাবেই বা কেন? তা বটে, তবে আমার অন্য একটা কথা ভেবে অবাক লাগছিল। যদি ধরে নিই জঙ্গলটাই বাঘের জায়গা আর লোকালয় হলো মানুষের, তাহলেও এখান থেকে জঙ্গল খুব বেশি হলে 1 বা 1.5 কিলোমিটার দূরে। সুন্দরবনের বাঘ পাকা শিকারী আর ততটাই পাকা সাঁতারু, কাজেই মাঝের নদীটা সাঁতরে পেরিয়ে আসা তার কাছে কোনো ব্যাপারই নয়। সোজা কথায় আমরা বাঘের একেবারে প্রতিবেশী হয়ে নিশ্চিন্তে বসে আছি। এখানে শুধু রাত বিরেতে কেন, দিনের বেলাও বাঘের হামলা হলে বিন্দুমাত্র অবাক হওয়ার প্রশ্নই ওঠে না। ভয় পেয়ে বসে থাকতে হলে আর বেরোনোই হবে না, সারাক্ষণ ওই ঘরের মধ্যে লুকিয়ে থাকতে হবে। মন শক্ত করে শীতলকে বললাম, তুই আমাকে ভয় দেখাস না। ভয় একবার পেয়ে বসলে সাহস ছুটে পালায়। কাজে কর্মে আমাকে বেরোতেই হবে, তোকেও। চল দুজনে মিলে দেখেই আসি। এইবার শীতলের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ও বোধহয় ধরেই নিয়েছিল আমি যেহেতু শহর থেকে এসেছি এসব শুনে ভয় পেয়ে যাব। ভয় কাটিয়ে আমাকে সোজা হয়ে দাঁড়াতে দেখে ও খুশি হয়েছে। একটু হেসে বলল, তুই বরং শট করে খাইয়ে নাও, তারপর একসঙ্গে বেরোবো। তুইও খেয়ে নে। আর তোরই রান্নাঘরে বসে খাওয়াটা দেখলে না আমার মাথা গরম হয়ে যায়। এখন থেকে খাবার এখানে নিয়ে আসবি, এই বারান্দায় একসঙ্গে বসে খাবো। বিস্ময়ে শীতলের চোখ দুটো বড় বড় হয়ে গেল। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ও হঠাৎ দ্রুত পায়ে ফিরে গেল রান্নাঘরের দিকে। একটু পরেই বেরিয়ে পড়লাম আমরা দুজন। সকালবেলায় খবরটা শুনে যেমন মাথার উপর আকাশ ভেঙে পড়ার একটা অনুভূতি হয়েছিল, এখন আর তেমন লাগছে না। ঝলমল করছে রোদ্দুর, মাথার উপর দিয়ে ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে সারসের ঝাঁক।
শুধু রাস্তাঘাটে অন্য দিনের মতো লোকজনের চলাফেরা অতটা দেখা যাচ্ছে না। একটু পরেই অবশ্য একটা ছোটখাটো দলের মুখোমুখি হলাম আমরা। এদিকেই হেঁটে আসছেন তারা। আগে আগে আসছেন পরেশবাবু। এর মধ্যে কখন যেন পোশাক পাল্টে নিয়েছেন তিনি। মুখটা থমথম করছে, হাতে একটা মোটা লাঠি। এটা আগে কখনো দেখিনি। সঙ্গের লোকেদেরও মুখ গম্ভীর হয়ে আছে। আমাকে দেখে থমকে দাঁড়িয়ে বললেন, প্রেমেন, কোথায় চললে? আজ খুব জরুরি দরকার না থাকলে এভাবে ঘোরাঘুরি করো না। শুনেছ বোধ হয় কাল রাত্রি বাঘের হামলা হয়ে গেছে। বুঝলাম আমি আর শীতল যে সেদিকেই চলেছি সেটা এখন বলা ঠিক হবে না। তাড়াতাড়ি বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শীতল বলল। ব্যাপারটা কি হলো বলুন তো? বাঘ কি এমন আগেও করেছে? মানে গ্রামের ভিতর থেকে মানুষ তুলে নিয়ে গেছে? দেখো, হামলা যে কখনো হয়নি এ কথা বলবো না। এই গ্রামের বেশিরভাগ মানুষই কোনো না কোনোভাবে জঙ্গলের ওপর নির্ভরশীল। কেউ কাঠ কাটতে যায়, কেউ পেশায় মৌলে, অনেকে ওই চিংড়ির পিন ধরার কাজ করে। কাজেই টুকটাক হামলার ঘটনা ঘটতেই থাকে। তবে যারা জঙ্গলে নিত্যি যাতায়াত করে তারা সেসব হামলা থেকে ফিরে আসার মতো বুদ্ধি আর সাহস দুটোই রাখে, নইলে এখানে বেঁচে থাকতে পারতো না। কিন্তু সরাসরি শ্রীকণ্ঠপুর থেকে মানুষ তুলে নিয়ে যাওয়ার ঘটনা। বলতে বলতেই হঠাৎ করে চুপ করে গেলেন পরেশবাবু। তারপর একটু চমকে উঠে ফিরে তাকালেন পাশের ভদ্রলোকের দিকে। খালি গা, খুব পেটানো চেহারা, চওড়া বুকে পাকা লোম, গলায় কয়েক গাছি অদ্ভুত দেখতে সাদা স্ফটিকের মালা জড়িয়ে আছে মোটা পৈতের সঙ্গে। দেখলেই মনে হয় রোদে জলে খেটে খাওয়া মানুষ। বয়স পরেশবাবুর মতোই হবে। এখন কেমন একটা চোখে একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন ওরা। তারপর প্রায় চিৎকার করেই বলে উঠলেন, শ্যামলী! আমি বুঝতে না পেরে তাকিয়ে রইলাম। পরেশবাবু এবার ফিরে তাকালেন আমার দিকে, একটা নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, গত বছর এই সময় একটা ঘটনা ঘটে গিয়েছিল বটে। শ্যামলী নামের একটা মেয়ে রাতে বেরিয়েছিল। এই কদিনে তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে আমাদের বাড়ির এখানে কলঘর বাড়ির লাগোয়া হয় না, একটু দূরে বানানো হয়। হাতে টর্চ নিয়ে কলঘরে যাচ্ছিল শ্যামলী। দরজার সামনে ওর মা দাঁড়িয়েছিল। তার একেবারে চোখের সামনে আচমকা পাশের একটা ঝোপ থেকে বেরিয়ে এসে একটা প্রকাণ্ড বাঘ শ্যামলীকে এক ঝটকায় মুখে করে নিয়ে চলে যায়। শ্যামলীর মা চিৎকার পর্যন্ত করতে পারেনি, ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। আমার আবার সেই অনুভূতিটা ফিরে এলো, যেন প্রতিটি গাছের আড়ালে, প্রতিটি ঝোপের মধ্যে একটা করে বাঘ লুকিয়ে আছে। ধরা গলায় বললাম, তারপর শ্যামলীকে উদ্ধার করা গিয়েছিল? উদ্ধার? আধ ঘন্টার মধ্যে কেউ কিছু জানতেই পারেনি। শ্যামলীর মায়ের জ্ঞান ফিরে আসার পর ওর বাবা আর ভাই জানতে পারে, তখন রাত 3টে। আচ্ছা বলো দেখি, সেই সময় বাঘের পিছু নেবে এমন সাহস কার আছে? হ্যাঁ, ওরা ভয়ে বাড়ি থেকে বেরোতেই পারেনি। আস্তে আস্তে মাথা নাড়লাম আমি। এই আতঙ্কের সঙ্গে আমার পরিচয় নতুন, কিন্তু ক্রমশ ব্যাপারটা মাথায় ঢুকছে আমার। পরদিন সকালে আলো ফোটার পর আমরা খবর পেয়ে ছুটে গেলাম। পেছনের একটা কাঁটা ঝোপের মধ্যে শ্যামলীর শাড়িটা পাওয়া গেল, আর কিচ্ছু পাওয়া যায়। এইবার সেই অচেনা ভদ্রলোক ভারী গলায় বললেন, আমরা খুঁজতে খুঁজতে পুবের মাঠ পর্যন্ত চলে গিয়েছিলাম, কোথাও কিচ্ছু নেই। শুধু শ্যামলীদের কলঘরের সামনে কয়েক ফুট হেঁচড়ে টেনে নিয়ে যাওয়ার দাগ। এইটুকু বাদ দিলেও কোথাও যেন বাঘের কোনো চিহ্ন নেই। কিন্তু আপনি আশ্চর্য, আপনি বুঝি পরেশের বাড়িতে ভাড়া এসেছেন? মধুর ব্যবসা করছেন তাই না? এর আগে কি করতেন? আসল বাড়ি কোথায় আপনার? এই কদিনে এই অদ্ভুত ধরনের বিচিত্র কৌতূহল আমার অভ্যেস হয়ে গিয়েছে। কাজেই এলোমেলো ছাড়া ছাড়া উত্তর দিয়ে শীতলকে বললাম, চল ঘুরে আসি। পরেশবাবু আরও একবার সাবধান করে দিলেন আমাকে। আমিও খুব করে মাথা নেড়ে হাঁটতে লাগলাম শীতলের পাশাপাশি। রাস্তার দুপাশে ছাড়া ছাড়া বাড়ি, কিছু পাকা, বেশিরভাগই মাটির বা টিনের। তারপরেই জমি নিচু হয়ে গিয়েছে, কিছু চাষের জমি, কিছু ভেড়ি,
আর বেশিরভাগ জায়গাতেই বুনো ঝোপঝাড়। আমি বুঝতে পারছিলাম আমার ভিতরে আপনা আপনি একটা সাবধানতা তৈরি হচ্ছে। তীক্ষ্ণ চোখে তাকানোর চেষ্টা করছি ঝোপগুলোর দিকে। একটু পরেই অবশ্য মনে পড়ল এসব করে লাভ নেই। সত্যি যদি একটা বাঘ হঠাৎ হামলা করে, তার হাত থেকে রক্ষা পাওয়ার বলতে গেলে কোনো উপায়ই নেই। একটা বাড়ির সামনে কতগুলো লোক এলোমেলোভাবে দাঁড়িয়ে রয়েছে দেখে বুঝতে পারলাম এটা বোধহয় লস্করদের বাড়ি। শীতল বলল, এইটাই সুজিতদের বাড়ি, আর ওই হলো বড় বটগাছ। সামনে এগিয়ে দেখলাম একটু এগিয়ে এই রাস্তাটা দুভাগ হয়ে গেছে। সেখানে একটা প্রকাণ্ড বটগাছ শাখা প্রশাখা বিস্তার করে অন্তত 5 বিঘে জমিতে ছায়া ফেলে দাঁড়িয়ে রয়েছে। তার নিচে 2-3টে দোকান, সেগুলো সব বন্ধ। গাছটার পেছনে আবার একটা প্রকাণ্ড চাষের জমি। আমি চাপা গলায় বললাম, তার মানে ওই মাঠটাতে সুজিতের বডি পাওয়া গেছে? বডি না, জামা কাপড়। বডি তো পাওয়াই গেল না। যাবে ওদিকে? আমার বুকের ভেতরটা কাঁপতে শুরু করলো। যেদিকে জামা কাপড় পাওয়া গেছে সেদিকেই বাঘটার থাকার কথা। এরকম অনুভূতি কদাচিৎ মানুষের জীবনে আসে যখন একই সঙ্গে ভয় আর কৌতূহল সমান বলবান হয়ে ওঠে। আমার জীবনে এরকম অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। কয়েক সেকেন্ড ভেবে বললাম, চল, বাঘ তো আর আমাদের জন্য বসে নেই, দেখে আসি জায়গাটা। চলেন তাহলে। তুই যে কখন তুমি আর কখন আপনি বলছিস তার কোনো ঠিক নেই। ভয় পাস না, দিনের বেলায় অন্তত খোলা জায়গায় বাঘ বেরিয়ে আসবে বলে মনে হয় না। এটা অবশ্য তুই আমার থেকে বেটার বলতে পারবি। কথাটা খারাপ বলনি। এমনিতে বাঘ রীতিমতো লাজুক প্রাণী, তবে একবার মানুষ ধরা শুরু করলে যাকে। চলো তো দেখি। আমরা আর লস্করদের বাড়িতে ঢুকলাম না। লোকগুলোর পাশ দিয়ে হাঁটতে লাগলাম সোজা বটতলার দিকে। ভিড়ের মধ্যে থেকেই একজন গলা তুলে বলল, শীতল, ওইদিকে যাস না রে, শুনেছিস তো সব কিছু? শীতল মুখ না ফিরিয়েই বলল, একবার দেখেই চলে আসবো জায়গাটা বলে হাঁটার গতি বাড়িয়ে দিল। বটগাছটা কত দিনের পুরনো কে জানে। এত বড় জায়গা নিয়ে একটা গাছকে দাঁড়িয়ে থাকতে আমি এর আগে কোনো দিন দেখিনি। বড় হয়েছি আসামে। বাইরে থেকে আসা লোকজন সেখানকার বাঁশের প্রকাণ্ড বেড় দেখে হাঁ করে তাকিয়ে থাকে, কিন্তু এই বটগাছ সকলের টেক্কা। অন্তত 1 বিঘে জায়গা জুড়ে রয়েছে শুধু এর ঝুড়ি। তার নিচে চোখ চলে না, কেমন একটা রহস্যময় গ্রন্থি জটিল অন্ধকার। গাছটার ঠিক পেছন থেকেই শুরু হয়েছে চাষের জমি। ধান রোয়া হয়ে গিয়েছে। এখনো তেমন করে বৃষ্টি নামেনি বলে তার চেহারা পত্তর ভালো না। আমরা আলের উপর দিয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগলাম। তুই কি শুনে নিয়েছিলি জামা কাপড়গুলো কোথায় পড়ে আছে? মাঠের মধ্যেই একটা মাজার আছে, খুব পুরনো মাজার, ভেঙে চুরে পড়ে আছে বহুকাল। হ্যাঁ, তার পিছনেই পাওয়া গিয়েছে সুজিতের জামা প্যান্ট। আমি আর কথা না বলে ওর পেছন পেছন হাঁটতে লাগলাম। সমস্যা হলো, আলের উপর দিয়ে হাঁটতে গেলে চোখ তুললে পড়ে যাওয়ার চান্স থাকে। এদিকে চোখ না তুলে হাঁটার সাহস পাচ্ছি না, গতি কমে যাচ্ছে। তাই একটু পরেই মাজারটা দেখা গেল। মানে ঠিক মাজারটা নয়, আসলে এখান থেকে দেখা যাচ্ছে ধুধু মাঠের মাঝখানে খানিকটা জায়গা দখল করে থাকা কিছু গাছপালা। মাজারটা বোধহয় তারই আড়ালে ঢাকা পড়ে গেছে। ওইদিকে দাদা, দেখে হাঁটেন। বলতে বলতে শীতল জোর পায়ে হাঁটতে লাগলো সেদিকেই। মিনিট 5 মধ্যেই আমরা পৌঁছে গেলাম মাজারটার কাছে। তারপর থমকে দাঁড়ালাম। চাষের জমির মধ্যে যেন মন্ত্র বলে রক্ষা পেয়ে গিয়েছে একখণ্ড সুন্দরবন। কয়েকটা বড় বড় বাবলা গাছ, গরানের ঝোপ, তাদের শিকড় মাটি থেকে হাত 2 উঠে রয়েছে। তারই মাঝখানে খুব পুরনো একটা ইমারত। তার প্রায় পুরোটাই ভেঙে পড়েছে। দাঁড়িয়ে রয়েছে কয়েকটা দেওয়াল, তাদের নোনা ধরা ইট বেরিয়ে রয়েছে। আমার সমস্ত শরীর শক্ত হয়ে গেল। ঝোঁকের মাথায় মাত্র 2 জন মিলে এখানে চলে আসা উচিত হয়নি। একটা বাঘের লুকিয়ে থাকার পক্ষে এখানে যথেষ্ট জায়গা আছে। ফিরে যাব? এত দূরে এসে ভয় পেয়ে ফিরে গেলে বোধহয় শীতল মনে মনে হাসবে। ও নিজে দাঁড়ায়নি,
শক্ত পায়ে এগিয়ে যাচ্ছে গাছের ফাঁক দিয়ে দিয়ে। খুব বেশি লোক আসে নাই এই পানে। আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন ওই পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়েছিল, আর সাহস পায় নাই। আমি অবাক হয়ে গেলাম। শীতল তো এতক্ষণ আমার সঙ্গেই ছিল। এখানে কি ঘটেছে তা ও জানলো কি করে? সেই কথাটা জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম, তার আগেই শীতল নিজে থেকেই বলল, দেখো দাদা, তুমি যেখানে দাঁড়ায় আসো তার চারিদিকেই মানুষের পায়ে ছাপ, কিন্তু এই দিকটায় নেই বললেই চলে। এইবার আমি চমকে উঠে মাটির দিকে তাকালাম। এই জায়গাটায় ঘাস নেই, মাটি বেরিয়ে রয়েছে। গতকাল ভোরের দিকে সামান্য বৃষ্টি হয়েছিল, তাই মাটি ভেজা। সত্যি সেই ভেজা মাটির উপর বেশ কিছু মানুষের পদচিহ্ন এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। খুঁটিয়ে দেখলে বোঝা যাচ্ছে তার কিছু খালি পায়ের ছাপ, কারণ সেখানে আঙুলের চিহ্ন স্পষ্ট। আর কয়েকজন এসেছিল চটি পরে। সামনের দিকে তাকালেই বোঝা যাচ্ছে তারা কেউই আর এগোয়নি, আমার মতোই ভয় পেয়ে দাঁড়িয়ে গিয়েছিল। শীতল সাবধানে পা ফেলে এগোতে লাগল। আমার দিকে পিছন ফিরে রয়েছে ও, তবু বুঝতে পারছি ওর চোখ দ্রুত ঘুরে বেড়াচ্ছে চারপাশে, খুঁটিয়ে দেখছে সবকিছু, নিচে উপরে সর্বত্র। দুজন এই অবধি আইসা ছিল। ওহো, ওই যে পড়ে আছে জামা প্যান্ট, দেখতে পাচ্ছ? এরপরে আর ভয় পেয়ে দাঁড়িয়ে থাকা চলে না। আমি তাড়াতাড়ি পা ফেলে গিয়ে দাঁড়ালাম শীতলের পাশে, আর সঙ্গে সঙ্গে ও বাঁ হাতটা তুলে আমাকে আর এগোতে বারণ করল। দাঁড়িয়ে যাও দাদা, একটু দেখতে দাও আমারে। আমি অবাক হয়ে শীতলের দিকে তাকালাম। এখন আর ওকে চেনা যাচ্ছে না যেন। ভুরু কুঁচকে গেছে, ধারালো চোখে তন্ন তন্ন করে দেখে নিচ্ছে চারপাশ, বিশেষ করে মাটি। এইবার চোখে পড়ল সত্যিই সামনে একটা ঝোপের পাশে পড়ে রয়েছে একটা খাকি পায়জামা আর ফতুয়া, ছিন্ন ভিন্ন, রক্তে মাখামাখি। মুহূর্তের মধ্যে আবার গলা শুকিয়ে গেল আমার। কিছুক্ষণ আগেও এখানেই একটা বাঘ তার শিকারকে টেনে নিয়ে যাচ্ছিল। কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকার পর যখন শীতল আবার কথা বলল, তখন গলার স্বর একেবারে বদলে গিয়েছে। এ কিরকম বাঘ দাদা? কোথায় বাঘ? হ্যাঁ, ভিজা মাটি, তাতে সবার পায়ের ছাপ পড়িছে, এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। এই দেখো, দুইটা পায়ের ছাপ পাশাপাশি এগিয়ে গিয়েছে ওই পর্যন্ত। বলে শীতল আঙুল তুলে জায়গাটা দেখিয়ে দিল। তারপর আবার বলল, অথচ কি আশ্চর্য! এর মধ্যে আশ্চর্যের কি দেখছিস? খেয়াল করছো না? আরে কি খেয়াল করবো সেটাই তো বুঝতে পারছি না। ভালো করে দেখো, কোথাও বাঘের পায়ের ছাপ নাই। এতক্ষণে আমি বুঝতে পারলাম শীতল কেন এত অবাক হয়ে গিয়েছে। একদম ঠিক বলেছে। সামান্য ভিজে মাটিতে স্পষ্ট দেখা যাচ্ছে মানুষদের পায়ের ছাপ, অথচ কোথাও বাঘের পায়ের কোনো ছাপ নেই। এটা কিরকম হলো রে শীতল? সেইটাই তো কইছি, এ কেমন করি হয়? কাপড়গুলো দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে এই কান দিয়াই বাঘ সুদিত্রে টানটি টানটি নিয়ে যাচ্ছিল। ঝোপের মধ্যে আটকে গিয়েছিল বলে জামা কাপড়গুলো ছিঁড়ে রইয়ে গিয়েছে। দেহটা নিশ্চয়ই বাঘটা নিয়ে চলে গেছে, সেটাও নয় বোঝা গেল, কিন্তু পায়ের ছাপ সেইটা অদৃশ্য হয়ে গেল কি করিয়া? ঠিক এই সময় হঠাৎ পিছন থেকে একটা শব্দ পেয়ে আঁতকে উঠে ফিরে তাকালাম আমি। শীতলও ঘুরে দাঁড়ালো বিদ্যুৎ বেগে। একটা অদ্ভুত লোক বেরিয়ে এসেছে মাজারের ওই ভাঙাচোরা ইমারতটা থেকে। গালে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, পরনে একটা লুঙ্গি, খালি গা, তাই বোঝা যাচ্ছে লোকটা একেবারে হাড় জিরজিরে। ভাঙা গাল আর দু চোখে অস্বস্তিকর তীব্র দৃষ্টি। কয়েক সেকেন্ড খর দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল লোকটা। বুঝতে পারছিলাম আমার মুখ শুকিয়ে গেছে ওই দৃষ্টির সামনে। ভাঙা ভাঙা গলায় লোকটা বলল, বাঘ নয়। এ কি, তুমি এখানে কি করছো আমিনুলদা? শহীদকে বাঘে ধরেনি। তাহলে গেল কোথায় ও? বেগো,
মেঘো, আমি কিছু বুঝতে না পেরে শীতলের দিকে তাকালাম, তারপর আরো একবার চমকে উঠলাম। প্রচন্ড ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছে ওর ধারালো মুখটা। আমিলদা খয়রুল সাহেবের বড় ছেলে, আমাদের গ্রামের প্রথম কলেজে পড়া ছেলে। কলকাতায় মেসে থাকতো। সেখানে কি হয়েছিল আমরা কেউ জানি না। একদিন খবর আইলো আমিলদা নাকি পাগল হয়ে গেছে। ওর বাপ চাচারা মিলে ফিরিয়ে নিয়ে এলো অনেক কষ্টে। সেই থেকে মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। এসব আমার ছেলেবেলার কথা। রোদ্দুর চড়ে গেছে ইতিমধ্যেই। আলপথ ধরে দূরের বটগাছটাকে লক্ষ্য করে ফিরে চলেছি আমরা। শীতল অনেক করে বললেও আমিনুল নামের সেই লোকটা আমাদের সঙ্গে আসতে রাজি হয়নি। আবার ঢুকে পড়েছে মাজারের মধ্যে। আর কোনো কথাও বলানো চায়নি লোকটাকে দিয়ে। ওই একটাই শব্দ বারবার ঘুরে ফিরে বলছিল, দেখো দেখো। আমাকে শুধু একটা কথা বল শীতল, তুই ওই বেঘো শব্দটা শুনে এত ভয় পেলি কেন? মানে কি মানে এর? এসব তোমাদের জানার কথা নয় গো দাদা। শহরের লোক তোমরা, সেখানে দিনের বেলা হাই হাই করে গাড়ি ছোটে, রাত্রিরে চারিদিকে আলো। আর এই হলো সুন্দরবন। সত্যি জলে কুমির, ডাঙায় বাঘ। ভয় নিয়েই আমাদের জীবন কাটে গো দাদা। আমরা যা শুনে ভয়ে কাঠ হইয়া যাই, তা শুনলে তোমরা হাসবে। আমাকে এই কদিন ধরে দেখে তোর কি তাই মনে হচ্ছে? আমিও গ্রামের ছেলে রে। শহরে পড়াশুনো করেছি বটে, কিন্তু ছেলেবেলাটা গ্রামেই কেটেছে। তুই বল দেখি। আলের উপরেই থমকে দাঁড়ালো শীতল। এখনো ওর মুখে স্পষ্ট ভয়ের ছাপ। কথাটা অন্য কারো মাথায় কেন এলো না বুঝতে পারতাছি না। বাঘের পায়ের ছাপ আমরা জন্ম থেকে চিনতে শুরু করি, অথচ কেউ খেয়াল করলো না এইখানে সেইটা নাই। সে তো দেখলাম, কিন্তু তার সঙ্গে ওই লোকটা যা বলল তার সম্পর্ক কোথায়? বাঘ যখন কোনো মানুষকে ধরে নিয়ে যায়, আমরা তখন প্রাণপণে চেষ্টা করি তার দেহের কোনো একটা অংশ উদ্ধার করার। জঙ্গলের মধ্যে মাঝে মাঝে লাল সালুর পতাকা দেখা যায়, খেয়াল করিস? দেখেছি। সেদিন নৌকো করে দোবাকি যাচ্ছিলাম, তখনই একজন দেখালো। ওইটা একটা চিহ্ন। ওই লাল পতাকা দেখলি আমরা বুঝতে পারি এইখানে বাঘ মানুষ শিকার করেছিল। অন্যদের সাবধান করে দেওয়ার জন্য মৌলেরা জঙ্গলের মধ্যে ওই পতাকা টাঙিয়ে দেয়। বুঝলাম, কিন্তু তার সঙ্গে গলা শুকাইয়া কাঠ হইয়া গেছে। কিন্তু সবার আগে আমরা যেটা করি সেইটা হলো, যাকে বাঘে ধরিছে তার শরীরের কোনো একটা অংশ উদ্ধার করার চেষ্টা করি। তারপর সেটারে গ্রামে ফিরিয়ে আনি আর তার শেষকৃত্য করা হয়। তা না হইলে সেই মানুষের আত্মা মুক্তি পায় না গো দাদা। আর যদি যদি দেহাবশেষ না পাওয়া যায়, মানে ধর এমন কোনো জায়গায় বাঘ তার শিকারকে নিয়ে গেল যেখানে মানুষের পক্ষে পৌঁছানোই সম্ভব নয়। সেটাই তো কইতাছি। সেই রকম হলে সেই মানুষের আত্মা আর মুক্তি পায় না, সেইখানেই ফিরিয়ে আসে যেখান থেকে তারে বাগে নিয়ে গিয়েছিল। তাকেই তো বলে বেঘো। কি সাংঘাতিক! হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার তো বটে, কারণ তখন সে বাঘের হয়ে কাজ করতে আরম্ভ করে। তার মানে হইল সেই আত্মা তখন মানুষের বা অন্য কোনো প্রাণীর রূপ ধারণ করি কোনো মানুষকে ঘর থেকে বের করিয়ে আনে, তারপর নিয়ে যায় সেইখানে যেখানে বাঘ শিকারের অপেক্ষায় বসে আছে। কথা বলতে বলতে শীতলের মুখ সাদা হয়ে গেল ভয়ে। না দেখলেও বুঝতে অসুবিধে হলো না, আমার মুখটাও নিশ্চয়ই এখন ওরকমই হয়ে গেছে। সুন্দরবনের আশেপাশে গ্রামগুলাতে বাস করা মানুষেরা বাঘকে যতটা ভয় পায়, তার চাইতেও ঢের বেশি ভয় পায় এই বেঘোকে। তুমি দরজা আটকে বসে থাকলে বাঘের হাত থেকে বেঁচে যাবে, কিন্তু বেঘোর কাজ হলো তোমাকে সেই বন্ধ ঘর থেকে ঠকিয়ে বের করে নিয়ে যাওয়া আর বাঘের সামনে ফেলে দেওয়া। একবার যদি কোনো গ্রামে বেঘো ঢুকে পড়ে, তাহলে তার নিস্তার নাই। মাজারের কাছে বাঘের পায়ের ছাপ না দেখে ঠিক এই কথাটাই মনে হয়েছিল আমারও। আমিনুলদা আসলে আমার মনের কথাই বলে দিয়েছে। তাহলে তুই ওকেই ভালো করে জিজ্ঞাসাবাদ করলি না কেন? আমার তো মনে হয় ও নিজেও কিছু দেখেছে। দেখেও থাকতে পারে, কিন্তু পাগল মানুষ তো
গুছিয়ে কথাও তো কইতে পারে না সব সময়, নিজেই তো দেখলে। আমি আস্তে আস্তে মাথা নাড়ালাম। শীতল দু একবার জিজ্ঞাসা করেছিল বটে, লোকটা আর কোনো কথাই বলতে চাইছিল না। বারবার বিড়বিড় করে ওই একটাই শব্দ উচ্চারণ করে চলছিল, বেঘো বেঘো। সম্ভবত ও নিজেও প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে। জিজ্ঞেস করলাম, এখন কি করবি তুই? শীতল আবার হাঁটতে শুরু করলো হন হন করে। দূরের বটগাছটা ক্রমশ বড় হচ্ছে। বুঝতে পারছি না দাদা, গ্রামের বুড়ো মানুষদের লগে আগে কথা কইবার দরকার। আসলে সবাই এত ভয় পেয়ে গিয়েছিল যে কেউ খেয়ালই করে নাই বাঘের পায়ের ছাপ কোথাও নাই। আলের উপর দিয়ে জোর পায়ে হাঁটা সহজ নয়। আমি সাধ্যমতো শীতলকে অনুসরণ করতে লাগলাম। আশ্চর্য, গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, অথচ বটতলার দোকানগুলো খুলে গেছে সময় মতো। যাওয়ার সময় দেখেছিলাম বন্ধ, এখন বেশ কয়েকটা লোক একটা মাচার উপরে বসে চা খাচ্ছে, বিড়ি ধরিয়েছে কেউ কেউ। দাঁড়া শীতল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটু চা না খেলে আর পারবো না। শীতল এক ঝলক দোকানটার দিকে তাকিয়ে চাপা গলায় বলল, এখানে কিছু বলার দরকার নেই দাদা, আরো কয়েকটা দিন সবুর করা যাক। আমি মাথা নাড়লাম। ঠিকই বলেছে শীতল। আগ বাড়িয়ে একটা আতঙ্কের উপর আর একটা আতঙ্ক চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না। নিশ্চিত না হয়ে কিছু বলা ঠিক হবে না। আমাদের দাঁড়াতে দেখে একটা লোক তাড়াতাড়ি বাঁশের মাচা থেকে নেমে আমার দিকে তাকিয়ে বলল, বসেন দাদা বসেন। ও শীতল, কোথায় গিয়েছিলিস তুই? মনে হলো পুরনো মাজারের দিকে যেতে দেখলাম। শীতল বুড়ো আঙুল দিয়ে কপালের ঘামটা মুছে ফেলে বলল, এই যে দাদা বললো মাজা দেখতে যাবে। ওখানেই তো সুজিতে জামা কাপড় পাওয়া গেছে, দেখলি? কই না তো, খেয়াল করিনি আসলে। শুধু আমিনুলদার সঙ্গে দেখা হইল, ও মাজারের মধ্যে ঢুকে বসে আছে। অনেক করে কইলাম আমার সঙ্গে আইসো, কিন্তু না, এলো না। হ্যাঁ, খারাপ লাগে রে ওকে দেখলে। কি ছেলে, কি হয়ে গেল। আমার তো মনে হয় হোস্টেলে গিয়ে কেউ ওকে বিষ খাইয়ে দিয়েছিল। কথাটা বাঘের দিক থেকে ঘুরে আমিনুলের দিকে চলে গেছে দেখে আমি একটু নিশ্চিন্ত হয়ে মাচাটার উপরে গিয়ে বসলাম। শীতলটা সত্যিই বুদ্ধি রাখে। এই যে গ্রামের মধ্যে বাঘ ঢুকে গেল, এবার দেখবে কি হয়। হ্যাঁ, এবার রোজ ঢুকতে আরম্ভ করবে, যাকে বলে প্রাণ নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। পরেশবাবু তো শুনলাম থানায় গিয়েছিল। হ্যাঁ রে শীতল, থানা থেকে কি বন দপ্তরে খবর দেবে? হ্যাঁ। শীতল কি যেন ভাবছিল, নিজের নাম শুনে একটু চমকে গিয়ে বলল, তা তো জানি না, তবে সেটাই নিয়ম বোধ হয়। দাদা, তুমি কিছু জানো? আমি কোত্থেকে জানব? তবে বাঘের হামলা তো আর পুলিশের ব্যাপার নয়। পুলিশ তো আর এসে বাঘকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে না। শুনে দাঁড়িয়ে থাকা লোকগুলো ফিক ফিক করে হাসতে লাগলো। তারপর যা হয়, কে কোথায় বাঘ দেখেছে সেই সব গল্পের ধুম পড়ে গেল। লঞ্চে করে যাচ্ছে, পুলিশের এক বড়বাবু এসেছিলেন বেড়াতে, আমাকে নিয়ে গেছিল রান্না করার জন্য। হঠাৎ চিৎকার শুনে বেরিয়ে এসে দেখি বাঘ সাঁতার দিয়ে নদী পার হচ্ছে। আর কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু হাঁড়ির মতো মাথাটা জেগে রয়েছে জলের ওপরে, আর কান দুটো খাড়া হয়ে আছে। এই সব গল্প শুরু হয়ে গেল। এদের অবস্থা আমার মতো নয়। হামেশা মৃত্যুর মুখোমুখি হয় এখানকার লোকজন। এদের স্নায়ুতন্ত্রের গঠন বোধহয় অন্যরকম। চা শেষ করে পরেশবাবুর বাড়ির দিকে হাঁটতে হাঁটতে শীতল বলল, তুমি বাড়ি যাও দাদা, আমি মাছ কিনে নিয়ে আসি। আজ আর কেউ জঙ্গলে ঢুকবে বলে তো মনে হচ্ছে না। এই শেষ কথাটা বলার কারণ অবশ্য অন্য। কেউ জঙ্গলে না ঢুকলে আজ মধু আসবে না। গাড়ি আসার কথা 4টে নাগাদ, আজ সেই গাড়ি খালি ফিরে যাবে। কিছু করার নেই। শুনছিলে বেঘো গল্পের প্রথম পর্ব। কলমে রাজা ভট্টাচার্য। গল্প পাঠে ছিলাম আমি রণদীপ এবং আমার সঙ্গে ছিলেন রাজা ভট্টাচার্য স্বয়ং। অন্যান্য চরিত্রে রাজা ভট্টাচার্য নিজে, এছাড়া ইন্দ্রনীল, ঋদ্ধি, পার্থ, ইভান, অর্ণব, বর্ণিশা এবং আমি রণদীপ। সহযোগিতা করেছে দিশানি এবং লিও। শব্দগ্রহণ করেছে লিও। আবহ সৃষ্টি করেছে ঋদ্ধি।
নির্দেশনায় ছিল স্মিতা, পোস্টার ডিজাইন করেছে কভারম্যান অভিব্রত। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা? লিখে জানাও নিচের কমেন্ট বক্সে। গল্পটা ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। আজকের মতো এই অবধি। আসছি দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই ভালো থেকো, ভয়ে থেকো।